তো প্রথমেই বলবো যে আই লাভ বাংলাদেশ। সিরিয়াসলি মানে আমি বাংলাদেশের এত জায়গা দেখেছি ভিডিওতে, অনেক জায়গার কথা শুনেছি, মানে নাম শুনেছি। আমার জীবনের একটা মাত্র উইশ যে আমি কখনো না কখনো একবার হলেও আমি বাংলাদেশে যেতে চাই, আর প্রচুর 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 জায়গা এক্সপ্লোর করতে চাই। সিরিয়াসলি বাংলাদেশ আমার এত এত বেশি ভালো লেগেছে, ভিডিওতে দেখেই বেশি ভালো লেগেছে। আর আমি শুনেওছি যে বাংলাদেশের মানুষগুলো খুবই ভালো হয়, আর স্পেশালি তোমরা বাংলাদেশ থেকে যারা আমাদের ভিডিও দেখো, তোমরা এত সুন্দর সুন্দর করে কমেন্ট করো, সত্যি কথা মানে এত বেশি ভালো লাগে আমার, মানে কিছু বলার নেই। হ্যাঁ, আর তোমরা অনেকে বলো যে বাংলাদেশ চলে আসো চলে আসো, অবশ্যই যাব। তো সিরিয়াসলি যাব, আর প্রচুর মজা করব, আমরা একসঙ্গে ঘুরবো, ঠিক আছে? তো যেহেতু 3 থেকে 4 বছর ধরে কিন্তু আমি বাংলাদেশের রিয়াকশন ভিডিও বানাচ্ছি, সেক্ষেত্রে সাথে আমার সঙ্গে বা আমাদের সঙ্গে সামথিং 6 মাস হয়তো কন্টিনিউ করছে। তো সেক্ষেত্রে ইমোশনাল দিক দিয়ে কিন্তু বাংলাদেশের মানুষজন বা মানুষের সঙ্গে যে একটা রিলেশন আমার সত্যি ওটা কোনোভাবে ডিপলি যে মানুষের মধ্যে যে আটকে গেছি না, ওটা কোনোভাবে সরানো সম্ভবই না। কারণ বাংলাদেশের অলি গলি আমার চেনা এই মুহূর্তে, মানে ভিডিও দেখতে দেখতে এতটা মানুষের প্রিয় বা ভালোবাসার যে জায়গাটা তৈরি করেছে না, এটা কোনোদিন বা মিথ্যে কথা বলে বা লুকানোর চেষ্টা কোনোদিন সম্ভব না। কারণ ভালোবাসাটা এমন একটা জায়গা যেটা মানুষকে বলা লাগবে না, অটোমেটিক মানুষ বুঝতে পারে যে বাংলাদেশকে কতটা বা বাংলাদেশের মানুষদের কতটা বেশি ভালোবেসে ফেলেছি। হ্যাঁ, আর বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে একটা বিষয় ভীষণ সিমিলার, সেটা হচ্ছে আমাদের ভাষা। আমরা কিন্তু বাংলায় কথা বলি, সত্যি এটা বেশি আর কি অ্যাট্রাক্ট ফিল করে আমাদেরকে স্পেশালি। আমি জানি না তোমাদের কত অ্যাট্রাক্ট ফিল করে, বাট আমাদের খুব খুব মানে খুবই বেশি করে। আমাদের গর্ব হয় কারণ আমরা এমন একটা কান্ট্রির মধ্যে আছি যেখানে কিছু ভাগ বাংলা কথা বলে। এত ভারতের মধ্যে ভাষা, কিন্তু বাংলা ভাষার মধ্যে যে জাদুটা আছে, যে সবাই বলে যে মিষ্টি ভাষা, সেই মিষ্টি ভাষার কিছু দৃশ্য দেখবো আজকে ভিডিওর মাধ্যমে। কারণ দুপার বাংলা এক হয়েছে কেন, মানে আলাদা হয়েছে, কিন্তু সে মিলটা বা বন্ধনটা এখনো মধ্যে রয়েছে, কোথাও কিন্তু আছে। তো অবশ্যই দেখবো ভীমরুলি যাওয়ার উপায়, খরচ এবং টিপস। আচ্ছা, তারপরে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় ভাসমান বাজার। আচ্ছা, থাম্বনেল দেখে আমার এত বেশি ভালো লাগছে, মানে আমাদের এখানে খুব কম দেখা যায় কিন্তু খুবই কম। এটা কোনোভাবে সম্ভব না ইন্ডিয়াতে। তো এই যে ভাসমান বাজার আমি সিরিয়াসলি কখনো নামই শুনিনি, আর হতেও পারবে না হয়তো, কারণ বাংলাদেশের মধ্যে এত এত সুন্দর সুন্দর জায়গা আছে। সাথে সত্যি আমি তো সেটাই বললাম যে আমার মানে একটা উইশ আছে যে আমি বাংলাদেশে যাব আর অনেক অনেক জায়গা এক্সপ্লোর করব। আমার তো গোটা বাংলাদেশকে এক্সপ্লোর করার এতটা বেশি ইচ্ছা, মানে এটা কোনোভাবে ফেলতে পারছি না মন থেকে, যে মানে কি বলবো, তুমি বুঝতেই পারছো। আর আমার থাম্বনেলটা ভীষণ ইন্টারেস্টিং লাগছে যে ভাসমান বাজার, এটা মানে কখনো হতে পারে? তো অসম্ভবকে সম্ভব করে আজকে দেখবো ভিডিওটার মধ্যে যে কি আছে। তো অবশ্যই চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা টাং করে বাজিয়ে দেবে, একটা লাইক করে দেবে, আর মেইন ভিডিও তোমরা ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, চেক আউট করে নিও। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। ওয়াও, সুন্দর জায়গা। একটি ভাসমান বাজারের নাম। আপনারা হয়তো অনেকেই ভ্যানিসের বিখ্যাত ফ্লোটিং মার্কেট কিংবা ভাসমান বাজারের কথা শুনেছেন। ঠিক তেমনই একটি ভাসমান বাজার হচ্ছে ভীমরুলির এই ভাসমান পেয়ারা বাজার, যা বাংলাদেশের দক্ষিণে অবস্থিত বরিশাল বিভাগের ঝালকাঠি জেলায় অবস্থিত। সিরিয়াসলি মানে কি সুন্দর জায়গা। এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম পেয়ারা বাগানও এই ভীমরুলির কোল ঘেঁষেই অবস্থিত। কি সুন্দর না, জলের মধ্যে পেয়ারা গাছ পারছে। আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব ভীমরুলির এই ভাসমান বাজার সহ বরিশালের বিভিন্ন জনপ্রিয় পর্যটন স্পটগুলোর আসল সৌন্দর্য, এবং দেওয়ার চেষ্টা করব এই ভীমরুলি ভ্রমণের একটি পূর্ণাঙ্গ ভ্রমণ গাইডলাইন।
তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভ্রমণ গল্প বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম ভাসমান বাজার এই ভীমরুলিকে নিয়ে। ভীমরুলি ও তার আশেপাশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পটগুলো ঘুরে দেখার জন্য আমাদের সর্বপ্রথম গন্তব্য হচ্ছে বরিশাল। ঢাকা অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে বরিশাল রুটের যে কোনো বাসে করে চলে আসতে পারেন এই বরিশাল শহরে। সেক্ষেত্রে শ্রেণীভেদে জনপ্রতি ভাড়া পড়বে 550 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত। মানে ঢাকা থেকে নাকি বরিশাল পর্যন্ত, তাই তো? এবারের যাত্রায় আমরা যাচ্ছি ঢাকার ব্যস্ততম নদীবন্দর ঢাকা লঞ্চ টার্মিনাল কিংবা সদরঘাট থেকে এম খান 7 নামের এই লঞ্চটিতে করে। বরিশাল যাওয়ার জন্য এই লঞ্চটিতে শ্রেণীভেদে জনপ্রতি ভাড়া পড়বে 300 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত। আপনাদের সকলের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি যে ঢাকা থেকে বরিশালগামী সকল লঞ্চ রাত 9টা থেকে 9:30 মধ্যে সদরঘাট ছেড়ে চলে যায়। তাই লঞ্চে ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই রাত 9টার পূর্বেই সদরঘাটে উপস্থিত থাকাটা জরুরি। সবকিছু ঠিক থাকলে লঞ্চ আপনাকে সকাল 5টা থেকে 6টার মধ্যে বরিশাল লঞ্চ টার্মিনালে পৌঁছে দেবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি বরিশাল লঞ্চ টার্মিনালে। আর আপনারা সকলে জানেন গতকাল আমরা এই লঞ্চটিতে করে মূলত বরিশালের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম রাত 9টার দিকে। আর এই লঞ্চটি আমাদের সকাল 5টার দিকে এখানে নামিয়ে দিয়েছে। সো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে গিয়ে পাশে একটি হোটেল থেকে সকালে নাস্তাটা সেরে নিব। সকালে নাস্তাটা সেরে নিয়ে আমাদের আজকে যাত্রাটা শুরু করব। বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে বেরিয়ে বাজারের পাশের একটি রেস্টুরেন্ট থেকে জনপ্রতি 70 টাকায় সেরে নেই সকালের নাস্তা। 70 টাকায়? সকালের নাস্তা শেষে আমাদের প্রথম কাজ হলো সারাদিনের জন্য একটি সিএনজি লেগুনা কিংবা অটো ভাড়া করে নেওয়া। ভীমরুলি পেয়ারা বাগান ঘুরে দেখার জন্য আমরা মূলত এই সিএনজিটা ভাড়া করে নিয়েছি। আজকে সারাদিনের জন্য 1200 টাকা পড়েছে। তো যাই হোক, চলুন এখন এই সিএনজিতে করে আমরা রওনা করি বরিশালের বিভিন্ন পর্যটন স্পট দেখার উদ্দেশ্যে এবং ভীমরুলি পেয়ারা বাগানের উদ্দেশ্যে। ইন্ডিয়ান কারেন্সিতে 1500 টাকা একটু বেশি, তাই তো? বরিশাল শহর থেকে ভীমরুলি পেয়ারা বাজারের দূরত্ব প্রায় 35 কিলোমিটার। যেতে সময় লাগবে মোটামুটি 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিটের মতো। ভীমরুলি যাওয়ার সময় আপনারা চাইলে আমাদের মতো রায়পাশার করাপুরা ইউনিয়নে অবস্থিত মিয়াবাড়ি মসজিদটি দেখে যেতে পারেন, যা মূলত মুঘল স্থাপত্য শৈলী দ্বারা নির্মিত একটি 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ। সুন্দর দেখতে। মসজিদটা শুরুতে যদি আসেন, এখানে একটা সিঁড়ি রয়েছে যেটা দিয়ে দোতলায় যাওয়া যায়। আর নিচেও মূলত কিছু জায়গা রয়েছে যেখানে নামাজ পড়া যায়। আর নিচে কিন্তু বর্তমানে আমি দেখলাম যে এখানে মনে হয় সম্ভবত এখন মক্তব বা ধর্মচর্চা চলে। এই মসজিদের প্রতিষ্ঠাতা জমিদার হায়াত মাহমুদ, যিনি ইংরেজ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করার কারণে বুজুর্গ উমেদপুরের জমিদারি তার কাছ থেকে কেড়ে নেওয়া হয় এবং পরবর্তীতে তাকে প্রিন্স অফ ওয়েলস দ্বীপে নির্বাসিত করা হয়। দীর্ঘ 16 বছর পর দেশে ফিরে তিনি 2টি দিঘি খনন করেন এবং এই দিঘির পাড়েই 3 গম্বুজ বিশিষ্ট এই দোতলা মসজিদটি নির্মাণ করেন। তার এই নির্মাণ আজও দক্ষিণ বাংলার একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ হিসেবে অব্যাহত রয়েছে। মিয়াবাড়ি জামে মসজিদটি দেখা শেষ করে এবারে আমাদের গন্তব্য ভীমরুলির পেয়ারা বাজার। একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে যে ভীমরুলি ভাসমান পেয়ারা বাজারটি সকাল 8টা থেকে শুরু করে 10:30-এর ভিতরেই শেষ হয়ে যায়। তাই মিয়াবাড়ি জামে মসজিদে খুব একটা সময় অতিবাহিত না করে এই গ্রামীণ পথ ধরে আমাদের ছুটে চলা ভীমরুলি পেয়ারা বাজারের উদ্দেশ্যে। কোনো কথা হবে না, দারুণ। সো এই মুহূর্তে আমরা কিন্তু চলে এসেছি আদমকাঠি বাজারে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আদমকাঠি বাজার মূলত।
আর এখানে অসংখ্য এরকম নৌকা রয়েছে, বৈঠা নৌকা, আর কিছু ট্রলারও রয়েছে, সেগুলো যাচ্ছে ওই দিক থেকে আসতেছে, ওইটা মনে হয় ওইদিকে ঘাট। আর এখানে একটা বাজার আছে, আর এই যে এখানে মূলত বৈঠাওয়ালা নৌকা যেগুলো সেগুলো আপনারা কিন্তু চাইলে এই আদমকাঠি বাজার থেকে নৌকা রিজার্ভ করে নিয়ে পেয়ারা বাগান এবং আমড়া বাগানের যে সৌন্দর্য এগুলো দেখতে পারবেন। এগুলো দেখা শেষ করে এখান থেকেই সোজাসুজি চলে যেতে পারবেন ভীমরুলি ভাসমান যে পেয়ারা বাজারটা রয়েছে সেই ভীমরুলি বাজারের উদ্দেশ্যে। তো যাই হোক, চলুন এখন আমরা এখান থেকে একটা নৌকা রিজার্ভ করব, নৌকা রিজার্ভ করে চলে যাব হচ্ছে ভীমরুলি পেয়ারা বাজারের উদ্দেশ্যে। নৌকা ভরা তো আমরা মূলত ভীমরুলি পেয়ারা বাজার ঘুরে দেখার জন্য এই নৌকাটা রিজার্ভ করে নিলাম। এটা ঘন্টা প্রতি 300 টাকা পড়ছে। এখানে কিন্তু সব নৌকায় ওরকম 300 থেকে 350 টাকা চেয়ে থাকে, তো আপনারা একটু দামাদামি করে মূলত এই নৌকাগুলো রিজার্ভ করবেন। তো যাই হোক, চলুন এই নৌকাটাতে করে এখন আমরা রওনা করি ভীমরুলি বাজারের উদ্দেশ্যে। আদমকাঠি বাজার থেকে ভীমরুলি যাওয়ার পথে দুইটি পেয়ারা পার্ক দেখতে পারবেন। আপনারা চাইলে কিছু সময়ের জন্য নৌকা থামিয়ে ঘুরে দেখতে পারেন এই পার্ক দুটি। পার্ক আছে, পার্কও আছে। আমি ভিডিওটা দেখা মনে হচ্ছে এরকম দেখেছি। এই নৌকাতে আদমকাঠি থেকে ভীমরুলি যেতে সময় লাগবে মোটামুটি 40 মিনিট থেকে 1 ঘন্টার মতো। চারপাশের পেয়ারা বাগান ও খালের সৌন্দর্য দেখতে দেখতে কখন যে এই সময় পার হয়ে যাবে তা আপনি বুঝতেই পারবেন না। ভীমরুলির পেয়ারা বাজার দেখার পূর্বে আমরা একটু ঘুরে দেখতে চাই কিভাবে গাছ থেকে এই পেয়ারা সংগ্রহ করা হয়, আর এই বড় বড় পেয়ারা বাগানগুলোর ভেতরটাই বা কেমন হয়ে থাকে। আমি পেয়ারা তো চুরি করে খাবো। আমি চুরি করে খাবো না, আমি জিজ্ঞাসা করব যে আমি কি একটা চিনতে পারি। আপনারা কিন্তু এই ভীমরুলি খালের দুধার ধরে অসংখ্য পেয়ারা বাগান দেখতে পারবেন। আমরা মূলত একটা পেয়ারা বাগানে এসেছি পেয়ারা কিভাবে পারে সেটা দেখার জন্য। দেখুন, মূলত এইভাবে পেয়ারাগুলোকে হারভেস্ট করা হচ্ছে। অনেকে গাছে উঠে এপাশে নৌকায় করে তারা আসলে পেয়ারা পাড়তেছে। মূলত এই পেয়ারা বাগানের ভিতর দিয়ে এরকম ক্যানেল করা আছে, আর মাঝখান দিয়ে দেখুন পেয়ারা গাছ লাগানো আছে, মাঝে আমড়া গাছ লাগানো আছে। হ্যাঁ, আর এই দেখুন সাইড দিয়ে ক্যানেল তৈরি করা আছে। এই ক্যানেলগুলি দিয়ে মূলত এই ছোট ছোট যে ডিঙি নৌকাগুলো আছে সেই নৌকাগুলো দিয়ে পেয়ারাগুলোকে সংগ্রহ করা হয়। এই ছোট নৌকা ছাড়া কিন্তু বড় নৌকা নিয়ে এইসব জায়গায় ঢোকা সম্ভব না, বা এই পেয়ারা বাগানে ঢোকা সম্ভব না। দেখা যায় কি ছোট নৌকাগুলো তারা ব্যবহার করে থাকে। তাহলে ছোট নৌকা নিয়ে যেতে হবে আমাদের। হ্যাঁ, ও হাসিটা তাদের অসাধারণ। মুরব্বি একটা পেয়ারা, অসম্ভব সুন্দর। তো তারা মাত্রই আসলে গাছ থেকে পারতেছে এই পেয়ারাগুলো, র জিনিস। আসলে এইটা দেখার যে একটা প্রশান্তি, এটা একমাত্র আপনারা এই ভীমরুলিতে আসলেই পাবেন। আমি শুনি ইচ্ছা হচ্ছে যে একটা প্লিজ অন্তত চিনি। এই পেয়ারা বাগান থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা এখান থেকে বেরিয়ে সোজাসুজি চলে যাব ভীমরুলি যে বাজারটা, ঠিক ওই জায়গাটায় যেখানে মূলত সকল খরিদ্দার এবং বিক্রেতারা একসাথে পেয়ারা কেনা বেচা করবে, ঠিক ওই জায়গাটায়। চলুন সেখানে যাওয়া যাক। সবাই পেয়ারা, সবাই। কি ভালো লাগছে না দেখতে? এত সুন্দর জীবিকা, এত সুন্দর ভাবে অর্গানিক ভাবে একটা ফ্রুট পাওয়া যাচ্ছে। মানে তো এই মুহূর্তে কিন্তু আমরা প্রবেশ করে ফেলেছি ভীমরুলি যে ভাসমান পেয়ারা বাজারটা, ঠিক সেখানে। এই যে দেখুন, এখানে আড়তদাররা মূলত ট্রলার নিয়ে এসেছে, আর এই ছোট ছোট নৌকাতে করে কিন্তু চাষিরা তাদের পেয়ারা নিয়ে এসেছে এখানে পেয়ারা বিক্রি করার জন্য। তো এই যে দেখুন, আমার সামনে দেখতে পাচ্ছেন ক্যারেট ভরে ভরে নিয়ে আসছে। এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন, এখানে মূলত একটা জমজমাট বেচাকেনা চলছে। দেখুন, যারা মূলত বাগান রয়েছে যাদের, তারা মূলত এই পেয়ারাগুলো এখানে ছোট ছোট নৌকা করে ভরে নিয়ে এসেছে। আর এই যে আড়তদার যারা পাইকার, তাদের কাছে মূলত বিক্রি করছে। আর পাইকাররা দেখুন এখানে ক্যারেট ভরে ভরে কিন্তু তারা তাদের পেয়ারাগুলো দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছায় দিবে। ভাই, পেয়ারাগুলো কোথায় যাবে? সিলেট। দেখুন, শুধুমাত্র ঢাকা নয়, ঢাকার বাইরেও কিন্তু সিলেট সহ বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে মূলত এই পেয়ারাগুলো চলে যায়। এই জন্য এই বরিশালের পেয়ারা এতটাই বিখ্যাত। এখানে কিন্তু পেয়ারার পাশাপাশি দেখুন কলা, কাঁচা কলা, সকল ধরনের শাকসবজি কিন্তু এখানে বিক্রি হয়। তবে পেয়ারাটা সব থেকে বেশি বিক্রি হয়, কারণ সকালবেলা পেয়ারা হারভেস্ট করা হয়। এই দেখুন এখানে কাঁকরোল রয়েছে। সকল পদের কিন্তু শাকসবজি মূলত এখানে যারা কৃষক রয়েছে তারা নিয়ে আসে বিক্রির উদ্দেশ্যে। তো এখানে আসলে আপনারা এই পেয়ারার পাশাপাশি অন্যান্য শাকসবজি আসলে দেখতে পারবেন, বা এখান থেকে যদি চান আপনারা নিতেও পারবেন।
দারুণ গো, অসাধারণ। বাংলাদেশের মধ্যে এত সুন্দর সময় জায়গা। কিছুটা বাড়তে না বাড়তেই অসংখ্য ছোট ছোট নৌকা দ্বারা ভরে গেল ভীমরুলির এই ভাসমান বাজারটি, যে দৃশ্য দেখে আপনি সত্যিই আশ্চর্য হয়ে যাবেন। সত্যি এ বাজারের অবস্থান ঝালকাঠি, বরিশাল ও পিরোজপুরের সীমান্তবর্তী এলাকায় হওয়ায় প্রতিদিন অসংখ্য পেয়ারা আসে আশেপাশের এই পেয়ারা বাগানগুলো থেকে। পেয়ারা চাষের সাথে এই এলাকায় প্রায় 1500 থেকে 2000 জন কৃষক ওতপ্রোতভাবে জড়িত রয়েছে, যার বাৎসরিক উৎপাদন প্রায় 6355 মেট্রিক টন। ভীমরুলির পেয়ারা বাগান দেখা শেষ করে এবারে আমাদের গন্তব্য বাইতুল আমান জামে মসজিদ, যা বরিশালের উজিরপুর উপজেলার মসজিদটা গুঠিয়ার খুব চাঙ্গুরিয়া সুন্দর, গ্রামে তাই? অবস্থিত। সো ফাইনালি আমরা কিন্তু চলে আসছি বাইতুল আমান জামে মসজিদে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাইতুল আমান জামে মসজিদ। আপনারা মেইন ফটক দিয়ে ঢোকার পরে কিন্তু হাতের ডান সাইডে একটা বড় পুকুর দেখতে পারবেন, পুকুর ঘাট রয়েছে, এখানে ঘাট বাঁধা রয়েছে। আর বামে কিন্তু রয়েছে এই মসজিদটা। দারুণ। চারি সাইডে দেখ এই মসজিদটি নারকেল মূলত 2003 সালে স্থানীয় একজন ব্যবসায়ী নির্মাণের সকল ব্যয়ভার বহন করে এই মসজিদটি নির্মাণ কাজে সহযোগিতা করেছেন, এবং মসজিদটি আসলে অনেক সুন্দর। মসজিদটি অনেক খুব সুন্দর, একটা বড় না, অনেক। বাট এখানকার যে সত্যি একটা খুব মিনার রয়েছে সুন্দর। এটা অনেক বড় একটা বড় মিনার, যেটা কিনা 193 ফুট। বাপরে। আর এই মসজিদের চারপাশে যে জায়গা রয়েছে, ধারণা করা হয় এখানে 20,000 জন মুসল্লি একসাথে ঈদের জামাত আদায় করতে পারবে, সেরকম একটি মাঠ এখানে রয়েছে। তো আসলে অনেক সুন্দর একটি মসজিদ। আপনারা যখন আসবেন এই বরিশালে অথবা ঝালকাঠিতে ভাসমান পেয়ারা বাগান দেখতে, অবশ্যই এই মসজিদটি দেখে যাবেন। বরিশালের মধ্যে বরিশালে। অবশ্যই যাব। বাইতুল আমান জামে মসজিদ দেখা শেষ করে আমরা আবারও ফিরে আসি বরিশাল শহরে। এখান থেকে আপনারা প্রতি 1 ঘন্টা পর পর ঢাকা যাওয়ার জন্য বিভিন্ন পরিবহনের বাস পেয়ে যাবেন। বাহ, দারুণ। আপনাদের সকলের সুবিধার্থে এই ভ্রমণের বিস্তারিত ব্যয়ের হিসাব ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করা রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভীমরুলি ভ্রমণ সংক্রান্ত আপনার যে কোনো মতামত জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব মাস্ট। অবশ্যই। এত সুন্দর সুন্দর জায়গা বাংলাদেশের মধ্যে সাথে। আমি তো প্রথমেই বলেছিলাম যে আমার বাংলাদেশ খুব খুব বেশি ভালো লাগে, তার অনেক রিজনও আমি দিয়েছিলাম যে আমার কেন বাংলাদেশ মানে ভালো আর লাগে। আমি তো বাংলাদেশের প্রেমে পড়ে গেছি, কারণ এতদিন ধরে রিয়াকশন ভিডিও বানাচ্ছি, মায়ায় পড়ে গেছে মানুষের, প্লাস দেশের, এবং দেশের যে জায়গাগুলো। আমার তো লিস্টে অনেকগুলো নাম আছে, শুনবি? সাজেক ভ্যালি, এখন বলতে পারবো না, হয়তো ভুলে যাব। সাজেক ভ্যালি রয়েছে, রাঙামাটি আছে, সেন্ট মার্টিন, কক্সবাজার। কক্সবাজারটা অতটা কক্সবাজারে ভাই মাছ, মানে কক্সবাজারটা ভালো, কিন্তু কক্সবাজারটা ইচ্ছে নেই, যেহেতু বেশি আমার সেন্ট মার্টিনে যাওয়ার ইচ্ছা আছে। তারপর সিলেটের মধ্যে শাপলাখুলি, বিভিন্ন জায়গা আছে অসাধারণ। তারপরে বলছি, যাই না, তুই বল, মনে থাকলে বলবো। অনেক জায়গা আছে, আমি ওর মতন অত নাম বলতে পারবো। হ্যাঁ 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 হ্যাঁ, আমি এটা দেখেছি। তো অনেক জায়গা আছে, আমি হয়তো নাম বলতে পারবো না, কিন্তু মনেই নেই অ্যাকচুয়ালি। রাঙামাটি বেশি ভালো লাগে আমার। তো আমি তোমরা আরো বেশি বেশি করে কমেন্ট করো, আমাদের বেশি বেশি করে যেন আমাদের যাওয়ার আরো আগ্রহী হই আমরা যাওয়ার জন্য। তুমি কোন জেলা বা কোন বিভাগ থেকে দেখছো, ওখানে বিশেষত্ব কি, মানে স্পেশাল কি, স্পেশাল যে প্লেস পর্যটকরা আসে ঘুরতে, সেটা প্লিজ কমেন্ট বক্সে জানাবে। এটা কিন্তু প্রচুর মাইন্ডফুল একটা কোশ্চেন তোমাদের করলাম, কারণ তোমাদের থেকে আমরা অনেক কিছু নলেজ নিতে পারবো বা জানতে পারবো মানুষের মধ্যে কোথায় কি আছে বিষয়গুলো। একদম। তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, আমাদের ভালো হবে। আর তোমরা প্লিজ আমাদের এইভাবেই ভালোবাসা দিতে থাকো, একদম। তো চলো গাইস, বাই বাই, টেক কেয়ার।